আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। জনগণের রায় ধানের শীষের পক্ষে আনতে হবে তারেক রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিস্তারিত জানালো মেডিকেল বোর্ড। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ, মির্জা ফখরুল। নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াত। তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা, প্রেস সচিব। ফ্ল্যাট জালিয়াতি, টিউলিপের বিরুদ্ধে দুদকের চার্জশিট। 46তম বিসিএস এর মৌখিক পরীক্ষা 28 ডিসেম্বর থেকে শুরু। সচিবালয়ে বিক্ষোভ, পুলিশ হেফাজতে 4 জন। র্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার লুট। মায়ের জানাজা পড়েননি ডিপজল, বোনের বিস্ফোরক মন্তব্য। গোপন সফরে ইসরায়েলে তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই সনদ বাস্তবায়নে একই দিন গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 11 ডিসেম্বর তফসিল ঘোষণাকালে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশে বেতারে সিইসির তফসিল ঘোষণার ভাষণ সম্প্রচার করা হবে। বুধবার 10 ডিসেম্বর ভাষণটি ধারণ করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর। এই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় 11 জানুয়ারি। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলীয় পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য। দেশ ও জনগণকে নিয়ে আমাদের যে পরিকল্পনা তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে। মানুষের রায় দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে নির্বাচনের দিন ভোটের মাধ্যমে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কেআইবি মিলনায়তনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা ও চিকিৎসা পদ্ধতির বিষয়ে বিস্তারিত জানিয়েছে এভারকেয়ার হাসপাতালে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডের পক্ষে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এ বিষয়ে গণমাধ্যমকে একটি বিজ্ঞপ্তি পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা, যেগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন। 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব একথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াত। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল ঘোষণার পর জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় দলের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঘোষিত তফসিলকে জামায়াত স্বাগত জানাচ্ছে। জামায়াত আশা করে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে সব উদ্যোগ নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তফসিল ঘোষণার পর কোনো ধরনের অন্যায্য দাবি দেওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত 2000 আন্দোলন হয়েছে বলে জানান শফিকুল আলম। তবে এসব আন্দোলনে কখনো রাবার বুলেট ছোড়া হয়নি বলেও জানান তিনি। আগামীকাল মেট্রো রেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় আনতে হবে। অনৈতিকভাবে রাজধানীর গুলশান 2 এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে এ ফ্ল্যাট গ্রহণের মামলায় চার্জশিট দিয়েছে কমিশন। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এই মামলায় টিউলিপের সাথে থাকা আরও 2 আসামি ছিলেন রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেন। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের 975 জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বৃহস্পতিবার প্রকাশিত কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 28 ডিসেম্বর থেকে শুরু হয়ে 1 জানুয়ারি 2026 পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থ উপদেষ্টাকে সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভকারী 4 কর্মচারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় থেকে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। আটকের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সানা শামিনুর রহমান। তারা হলেন কর্মকর্তা সংযুক্ত পরিষদের সভাপতি বাদেউল কবির, সংযুক্ত পরিষদের সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নিজামুদ্দিন। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামিনুর রহমান বলেন, 4 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই বাছাই করে দেখা হবে কার কতটুকু দায় আছে। স্পটে যারা আইন ভেঙেছে তাদের মধ্যে থেকে বেছে বেছে কয়েকজনকে আটক করা হয়েছে। জামালপুরের লিপি আক্তার নামে এক র্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ সময় লিপি আক্তারের 11 বছরের মেয়ে নিথি আক্তারকেও ভয়ভীতি দেখানো হয়। বৃহস্পতিবার ভোর 5টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরীশঙ্কর মাঠ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের সুয়াকর এলাকার মৃত কাদের মণ্ডলের ছেলে মহর আলীর স্ত্রী। চলচ্চিত্রের মুভি লর্ড খ্যাত জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল এলাকাবাসীর কাছে তিনি দানবীর খেতাব পেলেও এবার তার 3 বোন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পৈতৃক সম্পত্তি নিয়ে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন তার সহোদর 3 বোন। ডিপজলের ফেসবুক পোস্টের পর অভিনেতার বোন পারভিন বেগম গণমাধ্যমকে বলেন, যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না ওই ভাই বোনদের দেখবে, সেই ভাই কোনোদিন বোনদের হক ন্যায্যভাবে দেবে? এটা আশা করা যায় না। আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না, যতটুকু পাই সেটা চাই। যেগুলো সে করেছে তো করেছেই। 3 ভাই 40 বছর ধরে আমার বাবার টাকা খেয়েছে, ওটা নিয়ে আমরা একটা মামলা দিয়েছি, ওটা কোর্ট বুঝবে। ডিপজল সহ 3 ভাই বোনদের 2000 কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে উল্লেখ করে পারভিন বলেন, বর্তমান বাজার মূল্য অনুযায়ী মোট সম্পত্তি আনুমানিক 5000 কোটি টাকা। তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সোয়া ও সম্প্রতি গোপনে ইসরায়েল সফর করেছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বেইজিংয়ের চাপের কারণে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা গোপনীয়ই থাকে। প্রকাশ্যে তৎপরতা খুব একটা দেখা যায় না, কারণ বেইজিং তাইওয়ানকে তাদের একটি প্রদেশ হিসেবে মনে করে।
কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। অন্যান্য বেশিরভাগ দেশের মতো ইসরায়েল কেবল আনুষ্ঠানিকভাবে বেইজিংকেই স্বীকৃতি দেয়। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।